একটা প্রশ্ন আমি খুব ফ্রিকুয়েন্টলি পাই যে স্যার বলুন যে নিটের জন্য বা ইউপিএসসির জন্য বা জয়েন্ট এন্ট্রান্স এর জন্য কতক্ষণ পড়াশোনা করবো, সিমিলার থিং যে স্যার ছেলেদের যারা মাধ্যমিকে ক্লাস 10 আইসি বোর্ড বা যে কোনো বোর্ডই হোক না কেন কতটা পড়বে, কতক্ষণ পড়া উচিত। তো এই প্রশ্নটা যারা করেন তাদের ধারণা যত বেশিক্ষণ পড়বে তত বোধহয় খুব ভালো রেজাল্ট হবে, কিন্তু আমার বাস্তব হচ্ছে এই যে আমি মানে জাস্ট দিনে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পড়েও লোকজনকে দেখেছি যে জয়েন্ট এন্ট্রান্সে অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রথম 100-র মধ্যে এসছে জাস্ট 1 ঘন্টার নিচে পড়ে। সেরকমও দেখেছি, আবার এটাও দেখেছি যে অনেকে ঘন্টার পর ঘন্টা প্রচন্ড ডেডিকেটেডলি পড়ে গেছে, তারপরেও তারা কিছু পায়নি, মানে আইটিতে পায়নি বা নিটে পায়নি, এবং হয়তো ক্লাস 12-এ বেয়ারলি সার্ভাইভ করেছে। তো সেই জন্য প্রশ্নটা হওয়া উচিত কতক্ষণ পড়বে নয়। আই রিপিট, সবার প্রশ্নটা করা উচিত এই নয় যে আমাকে কতক্ষণ পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে এটা খুব ভুল প্রশ্ন, ইটস এ রং কোশ্চেন। উচিত হচ্ছে জিজ্ঞাসা করা স্যার কিভাবে পড়বো, কিভাবে পড়বো মানে হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি অফ মাই লার্নিং। অর্থাৎ আমি 1 ঘন্টায় দিই, আধ ঘন্টায় দিই, 2 ঘন্টায় দিই, আমার লার্নিং স্ট্র্যাটেজিটা কি হবে এটা নিয়ে আমি এর আগে ভিডিও করেছি। স্পেসিফিক্যালি এখানে আমি একটা স্টাডির কথা বলবো। স্ট্যানফোর্ডে এক ভদ্রমহিলা 2017-এ, স্ট্যানফোর্ড আপনারা জানেন পৃথিবীর টপ দুটো, এমআইটি কিংবা স্ট্যানফোর্ড হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ইউনিভার্সিটির মতো আসে ইঞ্জিনিয়ারিং এ। সেটার সাইকোলজি ডিপার্টমেন্টের এক প্রফেসর এই স্টাডিটা করেছেন যে যে পড়াশোনার ক্ষেত্রে ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে এক্সামে সাকসেসফুল হওয়ার জন্য এফেক্টিভ স্ট্র্যাটেজি কি হবে। তো এই এফেক্টিভ স্ট্র্যাটেজি কতগুলো দিক নিয়ে উনি অ্যাকচুয়ালি রিসার্চে দেখেছেন, আমি সেগুলোকে আর কি আলোচনা করবো। আমি এই জন্য আলোচনাটা করছি যে আমি দেখেছি যে উনি যেগুলো মানে একটা স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ করে পেয়েছেন উইথ এ কন্ট্রোল গ্রুপ, অর্থাৎ যারা এই প্র্যাকটিস গুলো করে না ভার্সেস যারা করে, এটা আমার অভিজ্ঞতার সাথে সাথে মোটামুটি মিলে যায়। আমি ভদ্রমহিলার নাম আমি বলছি, আপনারা পেপারটাকে সার্চ করে পাবেন। পেপারটার নাম হচ্ছে স্ট্র্যাটেজাইজিং রিসোর্সেস লিডস টু ইমপ্রুভ এক্সামিনেশন স্কোর অ্যাকর্ডিং টু স্ট্যানফোর্ড স্কলার। আপনারা এটা দিলে সার্চ করলে আর্টিকেলটা পেয়ে যাবেন, এবং রিসার্চার ভদ্রমহিলার নাম হচ্ছে প্যাট্রিশিয়া চেন। তো 4টে স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলবো। এই 4টে জিনিস খুব ভালো করে মনে রাখবে যারা যারা ওই প্রশ্নটা আমাকে করে যে এফোর্টটা কিভাবে দেওয়া উচিত। আই রিপিট, না কতক্ষণ, কিভাবে দেওয়া উচিত। আচ্ছা, এই রিপোর্টের এটার ফার্স্ট যেটা সেটা বলছে যে রিসোর্সটাকে স্ট্র্যাটেজাইজ করতে হবে। রিসোর্স স্ট্র্যাটেজাইজ করার একটা বড় অর্থ হলো এই যে ধরুন আজকে একটা জিনিস আপনি ইউটিউব থেকে শিখতে পারেন, বই থেকে শিখতে পারেন, আবার কখনো কোশ্চেন আনসার দেবেন। তো একটা এক্সামে সাকসেসফুল হওয়ার জন্য হোয়াট এভার স্টাডি মেটেরিয়ালস ইউ হ্যাভ, এবং সেই স্টাডি মেটেরিয়ালটাকে কভার করার যে প্ল্যান, অর্থাৎ আমি এক্সামে পড়বো, করার জন্য আমাকে কতটা পড়তে হবে, তার জন্য আমার হাতে কতটা সময় আছে, কতটা সিলেবাসের জন্য কতটা সময় আছে, এর একটা যে প্ল্যানিং, এটা ভীষণভাবে দরকার। অর্থাৎ কোন বই পড়বো, সেই বইয়ের মানে কোন জায়গাটা থেকে পড়বো, কি পড়বো, এইটা খুব ওয়েল অর্গানাইজ প্ল্যানিং এ থাকা দরকার। এটা হচ্ছে, এরা বলছে প্রথম জিনিস যে কন্টেন্ট যেখান থেকে আমি পড়বো সেটা আমার খুব জানি যে আমি এখান থেকে পড়ছি, এই বই থেকে পড়ছি, এই বইয়ের এই কটা অঙ্ক পড়বো, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি 2 নম্বর জিনিসটাকে আমি বারবার করে বলবো যে এটা অ্যাকচুয়ালি অধিকাংশ ছাত্রছাত্রীরা করে না। এখানটাতে ভালো ছাত্রছাত্রীদের সাথে যারা পারফরমেন্স করতে পারে না, খারাপ ছাত্রছাত্রীদের বিরাট পার্থক্য হয়ে যায়। এটা হলো ইন্টারভেনশন প্রিন্সিপাল। ইন্টারভেনশন প্রিন্সিপালটা হলো এরকম যে আপনি ধরুন 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট পড়লেন, পড়ার পর যেটা পড়লাম সেটা থেকে আমি কি বুঝলাম সেইটাকে, then you break the study, you put it into your brain and then try to see যে আমি যেটা শিখলাম that is answer to which question. রট মেমোরাইজেশন না, আমি কিছু একটা শিখলাম, তো আমি তো একটা 2 মিনিট 3 মিনিট দিয়ে একটা কিছু শিখলাম, একটা প্যারাগ্রাফ, দুটো প্যারাগ্রাফ শিখলাম, and that paragraph is probably answer to something. I repeat, it is answer to some question. সেই কোশ্চেনটাকে নিয়ে ভাবা যে আমি কি কোশ্চেনটা অ্যাকচুয়ালি খুঁজছি, এটা হচ্ছে অবজেক্টিভ, এবং সেই কোশ্চেনের উত্তর আমি এই প্যারাগ্রাফে পেলাম কি। বা ধরা যাক আমি ভাবতে চাইছি এই প্যারাগ্রাফটা একটা আমার প্রশ্নের উত্তর দিতে চাইছে, সেটা পেলাম কিনা, এবং সেটা যদি সেই প্যারাগ্রাফ থেকে পাই তো ভালো, না পেয়ে গেলে আমাকে সেখানে ফার্দার গুগল করে, উইকি করে, ইউটিউবে গিয়ে ওই 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 জিনিসটাকে ক্লিয়ার করতে হবে।
ওই জিনিসটাকে ক্লিয়ার করে আমাকে একদম বুঝে নিতে হবে যে জিনিসটা অ্যাকচুয়ালি কোন প্রশ্নের কোন উত্তরটা আমি বুঝতে পারছি, এন্ড দেন ইউ আর অ্যাবসলিউটলি টু আন্ডারস্ট্যান্ড যে আমরা এই জিনিসটাই বুঝলাম কিনা, এবং মনে মনে সেই উত্তরটাকে দেওয়া প্র্যাকটিস করতে হবে যে আমি এই উত্তরটা পাচ্ছি। এটা বইটা পড়ে যদি আমার কাছে ক্লিয়ার হয় ভালো, নাহলে গুগল থেকে, নাহলে ইউটিউব থেকে এটাকে ওই প্রশ্নটার উত্তর যেন আমাকে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এইবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তারপরের ধাপটা কি? থার্ড থিং। থার্ড থিং হচ্ছে এই যে, ঠিক আছে আমি একটা প্রশ্নের উত্তর বললাম, এইবার হচ্ছে কি আমাকে এবার করতে হবে যে দিস ইজ সামহাট কল অ্যাক্টিভ স্টাডিং। অ্যাক্টিভ স্টাডিং এ কি হয়, আমি যখন বুঝলাম যে এই প্রশ্নের উত্তরটা এই, তারপর আমি রিপিট করব সেটা, যে অ্যাজ ইফ আমাকে কেউ যেন সেই প্রশ্নটা করেছে, বা পরীক্ষা হলে আমাকে সেই প্রশ্নটা কেউ করেছে, অ্যান্ড দেন আই এম এক্সপ্লেনিং ইট টু মাইসেলফ, বা আমাকে ইমাজিন করতে হবে আমার সামনে কোনো ছাত্র আছে, তাকে ওই প্রশ্নটা আমি ওই চ্যাপ্টারটাকে বোঝাচ্ছি যে ভাই আমি পড়ে এটা বুঝতে পেরেছি, তার মানে হচ্ছে এই, যে এটা মানে এটাকে থার্ড বলে, এখানে এটাকে রোল প্লেইং বলে, যে দেন ইউ যে 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 পড়ছে হি হ্যাজ টু এলিভেট টু দ্য লেভেল অফ বিং এ টিচার, মানে সেই তার শিক্ষক হয়ে গেল, এবং মোটামুটি তাকেই বোঝানোর চেষ্টা করছে যে ওকে তার মানে এইটা। and this uses this concept of second bend. এখন এই সেকেন্ড বেন্ড কি বা এই কনসেপ্ট, এগুলো আমার বই জীবন জীবিকাতে লেখা আছে। আপনি আমার জীবন জীবিকা বইটাতে পাবেন যে হোয়াট ইজ দ্য সেকেন্ড বেন্ড। সেকেন্ড বেন্ডের ব্যাপারটা হচ্ছে যে আমাদের মধ্যে একাধিক ব্রেন কাজ করে, আমাদের হয়তো হার্ডওয়্যার একটাই, মানে বায়োলজিক্যাল ব্রেন একটাই, কিন্তু অ্যাকচুয়াল যে সফট ব্রেন আমরা যেটাকে বলি, অর্থাৎ যেটা চিন্তাশীল মস্তিষ্ক, সেগুলো কিন্তু অনেকটা। দুটো তার মধ্যে খুব প্রমিনেন্ট, একটা হচ্ছে অ্যাক্টিভ ব্রেন আর একটা হচ্ছে অবজার্ভিং ব্রেন। অ্যাক্টিভ ব্রেন হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ওই পড়াশোনাটা করলো, আর অবজার্ভিং ব্রেন দেখছে যে ওই পড়াশোনাটা এফেক্টিভ হচ্ছে কিনা, বুঝছে, কারণ কি অবজার্ভিং ব্রেন অ্যাক্টিভ ব্রেনকে বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি এইটা বুঝেছো, এইটা বুঝে তাহলে তুমি একে পড়াও, তুমি নিজেকে পড়াও। তো এই 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 সেকেন্ড বেন্টের অ্যাক্টিভিটি খুব দরকার। অর্থাৎ আমি একটু পড়লাম, পড়ে আমি সেটাকে পুরোপুরি মাথার মধ্যে নিয়ে কোশ্চেন কল বোঝার চেষ্টা করলাম, কোন প্রশ্নের আমি উত্তরটা খুঁজছি, সেটা যদি না পাই আরো কিছু স্টাডি মেটেরিয়াল ইউটিউব থেকে বোঝার চেষ্টা করলাম সেটা কি। তবে সেটা যখন আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, আমার থার্ড স্ট্র্যাটেজি হচ্ছে আই বিকাম এ টিচার অ্যান্ড দেন আই ট্রাই টু এক্সপ্লেন দিস থিং যে কি হচ্ছে। ওকে, এবার ফোর্থ স্ট্র্যাটেজিটা কি? ফোর্থ স্ট্র্যাটেজিটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে দেখুন, এই যে জিনিসটা আমি পড়ছি এর একটা ক্লিয়ার কাট অবজেক্টিভ থাকা দরকার। তো যে কোনো জিনিসের অবজেক্টিভ কিন্তু তিনটে হয়। আই রিপিট, যে কোনো জিনিসের অবজেক্টিভ কিন্তু তিনটে এই লার্নিং এর ক্ষেত্রে। একটা তো অফকোর্স পরীক্ষায় মার্কস পেতে হবে। মুশকিল হচ্ছে ম্যাক্সিমাম ছেলে শুধু ওটাই করে, ওটার জন্যই করে, যার জন্য বাকি দুটো অবজেক্টিভের দিকে যায় না, যেটা খুব ক্ষতিকর। সেকেন্ড অবজেক্টিভ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে আমি এই যে আজকে যেটা শিখছি আমাকে যেমন মার্কসও পেতে হবে, তেমন এইটা একটা, এই শেখাটা কিন্তু ফাউন্ডেশন টু সামথিং। সে লেটস সে আপনি ক্লাস 9 বা 10 বা যে কেউ 11 বা 12 এর ফিজিক্সের কিছু পড়লো বা কেমিস্ট্রির কিছু পড়লো, দ্যাট লার্নিং হ্যাজ ডান, কেমিস্ট্রিতে কিছু পড়েছে, দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন টু অ্যানাদার হায়ার লার্নিং ইন ক্লাস 12, অ্যানাদার হায়ার লার্নিং হোয়েন ইজ স্টাডিং ইন অনার্স, রাইট? তো ওই জিনিসটা যেটা 11-12 এ পড়ছে সেটাই তার কলেজের ফাউন্ডেশন তৈরি করে, যে 7-8 এ যেটা করছে সেটা 11-12 এর ফাউন্ডেশন তৈরি করছে, বোথ ফর ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবকিছুর জন্য এটা ট্রু। তো সেই জন্য কি কনসেপ্টটা খুব ক্লিয়ার হওয়া দরকার, অর্থাৎ যে একটা কার্যকারণ সম্পর্ক, প্রত্যেকটা জিনিসের মধ্যে যে একটা কার্যকারণ সম্পর্ক আছে, যে রুট কজ আছে, দ্যাট গট টু বি ক্লিয়ার। এখন মুশকিল হচ্ছে অনেক ছেলেই পরীক্ষার মার্কসের জন্য সে দেখে গেল যে কিভাবে দুটো কোশ্চেন সলভ করতে পারছে, তারপরে কিন্তু তার কনসেপ্টটাকে সে ক্লিয়ার করছে না, ফলে ভবিষ্যতে যখন তাকে হায়ার স্টাডিতে যাচ্ছে সে ধাক্কা খায়। ম্যাথস এটা খুব বেশি হয়, ছেলে পেলে কোনো রকমের মুখস্থ করে ম্যাথ মুখস্থ করে দিয়ে আসলো, তারপর যে একটু হায়ার ম্যাথ করতে গেল, যেই প্রিভিয়াস কনসেপ্ট গুলো কাজে লাগানোর চেষ্টা হচ্ছে সেটা তখন ধরতে পারছে না, ফলে তার ম্যাথ কঠিন লাগছে, ফলে ভয়ে অনেকে ছেড়ে দিচ্ছে, এটা কিন্তু প্রচুর হয়। তো খেয়াল রাখতে হবে আমাদের লার্নিং এর অবজেক্টিভ শুধুমাত্র মার্কস পাওয়া না, আমাকে এটাও খেয়াল রাখতে হবে যে আমি এমন ভাবে শিখবো যাতে আমার ভবিষ্যতের শেখাটা দুর্বল না হয়, কারণ ভবিষ্যতে সেক্ষেত্রে আমি আটকে যাবো, দ্যাট উইল বি ডেঞ্জারাস। আচ্ছা, থার্ড একটা হচ্ছে কি শেখাটাকে ভালো লাগতে হবে, কারণ আমার শেখাটা যদি ভালো না লাগে আমি কিন্তু বোর হয়ে যাব। মানে ব্যাপারটা কি, অর্থাৎ আমার তো ভালো লাগছে না, রাইট? তো ভালো লাগার জন্য কি করতে হবে, আমাকে বেসিক্যালি এই যে শিখলাম, এই শেখাটা কোথায় কোথায় অ্যাপ্লাই করা যাবে, ধরুন কেমিস্ট্রিতে কিছু শিখলাম, ফিজিক্সে কিছু শিখলাম, বায়োলজিতে কিছু শিখলাম, সেটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল, এটা কোন কোন এক্সামে কাজে লাগবে, ভবিষ্যতে কিসে কাজে লাগবে, তার সাথে আমার বাস্তবিক জীবনের, মানে আমার বাস্তবিক জীবনে আজকে কি কি প্র্যাকটিক্যাল কাজে লাগবে, এগুলো তো সাধারণত মানুষের মনে একটু আনন্দ আসে। তো এই আনন্দ বা ভালো লাগাটাও আস্তে আস্তে তৈরি করাটা জরুরি পড়াশোনার সাথে। সেই তিনটে জিনিসের ডেভেলপমেন্টই আমাকে দেখতে হবে। শুধুমাত্র যদি কেউ মার্কসের জন্য পড়ে তাহলে কিন্তু হবে না। তাহলে এই 4 পয়েন্ট স্ট্র্যাটেজিটাকে আমি আপনাদেরকে বললাম। এই 4 পয়েন্ট স্ট্র্যাটেজিটা অ্যাকচুয়ালি এই স্ট্যানফোর্ডের স্টাডি দেখাচ্ছে যে যারা এই 4 পয়েন্ট স্ট্র্যাটেজির উপর ফোকাস করছে তারাই কিন্তু
এক্সামে সবচেয়ে ভালো করছে, এক্সামে টিকে থাকছে, তাদের পড়াশোনা করতে ভালো লাগছে, তাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে এবং তারা এগিয়ে যাচ্ছে।